রাত 2:30টা নাগাদ মেঘা হাতে টর্চ লাইট নিয়ে চুপি চুপি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায়। সে খুবই দ্রুত গতিতে হেঁটে তাদের এক প্রতিবেশী বুলটি দেবীর বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে বাড়ি বাড়ি ডোরবেল বাজাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হরিপদবাবু এবং তার স্ত্রী বুলটি দেবী দুজন মিলে ভয়ে ভয়ে দরজা খোলে। দরজা খুলে তারা তাদের প্রতিবেশী বাড়ির বৌমা মেঘাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেঘার এক হাতে থাকে কোল্ড ড্রিঙ্কস এবং অন্য হাতে থাকে বড় একটা চিপসের প্যাকেট। কি ব্যাপার বৌমা, তুমি এত রাতে আমাদের বাড়িতে এলে যে? কোনো বিপদ হলো নাকি? কাকু কাকিমা, সরি এত রাতে আপনাদের ডিস্টার্ব করার জন্য। আসলে টাই ব্রেকার শুরু হয়েছে আর আমার মোবাইলের নেটও চলে গেছে। আপনাদের টিভিটা একটু অন করবেন প্লিজ, মেসি পেনাল্টি শুট আউট নেবে। মেঘার কথা শুনে তাদের প্রতিবেশী ভীষণ পরিমাণে রেগে যায়। রাত 3টের সময় পেনাল্টি দেখার জন্য আমাদের হার্ট অ্যাটাক করাচ্ছিলে? তোমার শাশুড়ি জানে তুমি এত রাতে এ বাড়ি ও বাড়ি করছো? তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? তোমাদের বাড়িতে তো বড় একটা টিভি আছে, তাহলে এত রাতে তুমি আমার বাড়িতে ফুটবল খেলা দেখতে এসেছো কেন? আসলে কাকিমা, আমাদের টিভির রিচার্জটা না শেষ হয়ে গেছে। আমি আবার মোবাইলে ছোট স্ক্রিনে ফুটবল খেলাও দেখতে পারি। দেখতেও পারি না। ছোট স্ক্রিনে খেলা দেখলে একদমই মজা পাওয়া যায় না, তাই আপনাদের বাড়িতে ছুটে এলাম। আপনারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন না, আমি আপনাদের একদমই ডিস্টার্ব করব না। আমি চুপচাপ ড্রয়িং রুমে বসে খেলা দেখব। আমি কোনো লাইটও অন করব না, প্রমিস। বুলটি দেবী কিছু বলতে যাবে তার আগেই মেঘা বাড়ির মধ্যে প্রবেশ করে। সে নিজেই বুলটি দেবীর বাড়ির ড্রয়িং রুমের টিভি অন করে খেলা দেখতে শুরু করে দেয়। মেঘার এমন কাণ্ড কারখানা দেখে বুলটি দেবী এবং হরিপদবাবু দুজনেই ভীষণই আশ্চর্য হয়। আসলে মেঘা একজন ভীষণ বড় ফুটবল প্রেমী ছিল। ফুটবল খেলা বলতে সে একেবারেই অজ্ঞান। এখন প্রত্যেকদিন গভীর রাতে মেঘা ফুটবল খেলা দেখার জন্য তার শ্বশুরবাড়ির লোকেদেরকে ভীষণ পরিমাণে উত্ত্যক্ত করে থাকে। তাই টিভির রিচার্জ শেষ হওয়ার পর তার পরিবার কিছুতেই ইচ্ছাকৃতভাবে রিচার্জ করতে চায় না। সেই জন্য মেঘা বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে ফুটবল খেলা দেখতে চলে যায়। কিন্তু খেলা দেখার সময় সে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না। মেঘা ভীষণই উত্তেজিত হয়ে পড়ে, তাই সে উত্তেজনা বশত জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয়। পাস দে, গোল কর, গোল! ইস! এভাবে মেঘা বুলটি দেবীর বাড়ির সোফার উপর উঠে অনবরত লাফিয়ে লাফিয়ে চিৎকার করতে থাকে। এতে করে ধপাস ধপাস করে আওয়াজ হয়, আর বুলটি দেবী ও তার পরিবারের লোকেরা কিছুতেই ঘুমাতে পারে না। তারা সারা রাত জেগে জেগে শুধু ফুটবল খেলা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে ভোর 6টা বেজে যায়। এরই মধ্যে খেলা শেষ হলে মেঘা আবার শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরে বুলটি দেবীর ড্রয়িং রুমে গিয়ে সোফার অবস্থা দেখে একেবারে আকাশ থেকে পড়ে। কারণ মেঘা খেলা দেখার সময় সোফার উপর সারা রাত ধরে এমন ভাবে লাফালাফি করে যে সোফা ফেটে গিয়ে তার ভেতর থেকে সমস্ত তুলো বাইরে বেরিয়ে আসে। দেখেছো পল্টুর বাবা, দেখেছো ওই শান্তনার বৌমা কি সর্বনাশটাই না করলো? সারা রাত ধরে আমাদের ঘুম নষ্ট করলো, তার উপর সোফার 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। চলো এখনই শান্তনার বাড়িতে গিয়ে ঝামেলা করব। এই বলে বুলটি দেবী এবং তার পরিবারের সবাই মিলে শান্তনা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তখনও পর্যন্ত মেঘার শ্বশুরবাড়ির সবাই ঘুমিয়েই থাকে। কিন্তু প্রতিবেশীর চিৎকার চেঁচামেচি শুনে মেঘার পরিবারের সবাই ঘুম থেকে উঠে পড়ে। মেঘার ঘুম ভেঙে গেলেও সে ভয়ের চোটে কিছুতেই ঘরের বাইরে বেরোয় না। আমার সাথে সোফাটার 12টা বাজিয়ে দিয়ে চলে এলো, এখনই ক্ষতিপূরণ হিসেবে আমাকে 10,000 টাকা দিতে হবে। অদ্ভুত এক পাগল বৌমাকে তোমরা বাড়িতে জুটিয়ে এনেছো। কালকে সারা রাত ধরে আমার বাড়িতে গিয়ে তাণ্ডব করেছে, তাণ্ডব। 10,000 টাকার কথা শুনে মেঘার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই রেগে যায়, কারণ তারা ভীষণই কিপটে প্রকৃতির ছিল। তাদের কাছ থেকে 10,000 টাকা তো দূরের কথা, 10 টাকাও আদায় করা সম্ভব ছিল না। তাই তারা উল্টে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করতে শুরু করে। তুমি আমার বৌমাকে রাত্রিবেলা ঘরে ঢুকতে দেওয়ার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে? তুমি ওকে খেলা দেখতে দিয়েছো কেন? শুধু শুধু আমাদের কাছে তো এখন টাকা চেয়ে লাভ নেই। এখন আমার বৌমা ঘুমাচ্ছে, পরে আমার বৌমার সঙ্গে তুমি বুঝে নেবে। আমরা কোনো টাকা দিতে পারবো না। ওরে বাবা, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তোমাদের বৌমা আমাদের ক্ষতি করলো, তার উপর তোমরাই আমাদের নির্লজ্জ
হচ্ছির মতো কথা শোনাচ্ছ? ঠিক আছে, এরপর তোমার বৌমা যদি আমাদের বাড়িতে যায়, ওর ঠ্যাং খোঁড়া করে ওকে বাড়িতে পাঠিয়ে দেব। এভাবেই প্রতিবেশীরা ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। এতে করে মেঘার পরিবারের লোকজন মেঘার কাছে গিয়ে তাকে খুব বকাবকি করে। আমি যা করেছি বেশ করেছি, তোমরা যদি চাও আমি আর প্রতিবেশীর বাড়িতে গিয়ে ফুটবল খেলা না দেখি, তাহলে তোমরা টিভিতে রিচার্জ করো। তোমরা যদি রিচার্জ না করো, আমি এরকম ভাবেই প্রতিবেশীর বাড়িতে গিয়ে সবাইকে বিরক্ত করব। তুমি কি ভেবেছো তুমি যা বলবে আমরা তাই শুনবো? ঠিক আছে, প্রতিবেশীর বাড়িতে রাত্রিবেলা খেলা দেখতে গিয়ে যখন মার খেয়ে বাড়িতে আসবে, তখন তুমি বুঝতে পারবে। আর আমরা জানি তুমি খুব তাড়াতাড়ি কোনো না কোনো অঘটন ঘটাবে। তুমি যা পারো করো বাবা, আমরা এর মধ্যে নেই। অত বকাবকি করার পরও মেঘার উপর কোনো প্রভাব পড়ে না, কারণ তার কাছে ফুটবল খেলা দেখাচ্ছে অন্য কোনো বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে না। মেঘা আবার সারাদিন ধরে রাত 1টা বাজার অপেক্ষা করতে থাকে। কালকে রাতে যা কেস ঘটিয়েছি, আমি আর কিছুতেই বুলটি কাকিমাদের বাড়িতে ফুটবল খেলা দেখতে যেতে পারবো না। ওদের বাড়িতে গেলেই আমি মার খেয়ে মরে যাব। আজকে আমাকে অন্য কারোর বাড়িতে যেতে হবে। তবে আজকে আমি একেবারে ভদ্র মেয়ের মতো শান্ত শিষ্টভাবে বসে খেলা দেখব, কাউকে বিরক্ত করব না। অন্যদিকে মেঘাকে কিভাবে শায়েস্তা করা যায়, তার পরিবার সেটাই ভাবতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রমেশ চুপি চুপি তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকেও কিন্তু ফুটবল ম্যাচ আছে, আর আমি মেঘাকে যতটা চিনি, ও কিছুতেই কিন্তু শান্ত হয়ে বাড়িতে বসে থাকতে পারবে না। ও আবারও খেলা দেখার জন্য কারো না কারো বাড়িতে যাবে। তুমি এক কাজ করো, বাড়ির মেন গেটে তালা দিয়ে চাবিটা লুকিয়ে রেখে দাও, যাতে মেঘা কিছুতেই কারোর বাড়িতে যেতে না পারে। এছাড়া আর তো কোনো উপায়ও নেই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তা না হলে তোর বউয়ের জ্বালায় এই বাড়িতে আমরা আর টিকতেই পারবো না। এই বলে সান্তনা দেবী বাড়ির মেন গেটে বড় একটা তালা লাগিয়ে দেয়, আর সেই তালার চাবি নিয়ে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে 12:30 বাজতে না বাজতেই মেঘা চুপি চুপি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মেন গেটে বড় একটা তালা ঝুলতে দেখে সে ভীষণই রেগে যায়। ও, আমাকে প্রতিবেশীর বাড়িতে খেলা দেখতে যেতে দেবে না বলে ফোন দিয়ে আটা হয়েছে, কিন্তু আমাকে তো কেউ আটকাতে পারবে না। সেই জন্যই আজকে আমি আধ ঘন্টা সময় হাতে নিয়ে ঘর থেকে বেরিয়েছি। খেলা শুরু হওয়ার আগেই আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছাতেই হবে। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর মেঘা সোজা ছাদে চলে যায়। সে ছাদের প্যারাপেট ক্রস করে জলের পাইপলাইন বেয়ে সোজা নিচে নামতে শুরু করে। আর এসব করতে গিয়ে মেঘার বিন্দুমাত্র কোনো ভয় ডর কাজ করে না, কারণ তার মাথায় তখন শুধুমাত্র খেলা দেখার ভূত চেপে থাকে। আজকে মেঘা শিখা দেবীকে ঘুম থেকে ডেকে তোলে। শিখা দেবী যখন দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে আসে, মেঘা তখনই হাত জোর করে অনুনয় বিনয় করতে শুরু করে। কাকিমা, আমি আপনার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি। আপনি আমাকে 2.5 ঘন্টা 3 ঘন্টার জন্য ফুটবল খেলা দেখতে দিন। আপনি যা বলবেন আমি তাই করে দেব। আপনি বাসন মাজতে বললে আমি বাসন মাজবো, জামা কাপড় কাচতে বললে আমি জামা কাপড়ও কেচে দেব, কিন্তু দয়া করে আজকে ফুটবল খেলাটা আমাকে দেখতে দিন। সত্যি বলছো? আমি তোমাকে খেলা দেখতে দেব, কিন্তু তার বিনিময়ে আমার বাড়িতে 1 সপ্তাহ বাড়ির কাজ করে দিতে হবে। তুমি যদি তোমার কথার খেলাপ হয়েছো, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। হ্যাঁ, আমি ফুটবল খেলা দেখার জন্য সবকিছু করতে পারি কাকিমা। 1 সপ্তাহ কেন, আমি 2 সপ্তাহ আপনার বাড়িতে কাজ করে দিতে পারি, কিন্তু এখন দয়া করে টিভিটা অন করুন, আর মাত্র 5 মিনিট বাকি। এভাবে মেঘা সেদিন শিখা দেবীকে কোনো রকমে পটিয়ে খেলা দেখতে বসে পড়ে। কিছুক্ষণ সে শান্তশিষ্টভাবে বসে খেলা দেখলেও কিছুক্ষণের মধ্যেই সে তার ফর্মে ফিরে আসে। মেঘা খুবই চিৎকার চেঁচেমেচি করতে থাকে। দেখতে দেখতে খেলা যখন প্রায় শেষ হয়ে আসে, তখন সে একেবারে টিভির সামনে এগিয়ে যায়। খেলার একদম চূড়ান্ত পর্যায়ে মেঘা একেবারে লাফিয়ে চিৎকার করে ওঠে, গোল! আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি! কিন্তু তখনই হঠাৎ করে মেঘার হাত লেগে পাশে টেবিলে রাখা বড় একটা ফুলদানি ভেঙে যায়। সেই ফুলদানি ভাঙার শব্দ পেয়ে শিখা দেবী তখনই সেখানে ছুটে আসে। মরণ, তোমাকে তো খেলা দেখতে দিয়ে আমি তো বড্ড ভুল করে ফেলেছি। তুমি আমার অত সুন্দর কাচের ফুলদানিটা ভেঙে ফেললে। তুমি তো বড় অলক্ষণে মেয়ে। কাকিমা, আপনি রাগ করবেন না। আমি সকালবেলায় এর চেয়েও ভালো দামি একটা ফুলদানি আপনার বাড়িতে দিয়ে যাব। আপনি হয়তো আমাদের বাড়িতে গিয়ে একটা বিদেশি ফুলদানি অনেকবারই দেখেছেন। ওই বিদেশি ফুলদানিটা আমি আপনাকে গিফট করব, কিন্তু দয়া করে আপনি আমার শ্বশুর বাড়িতে গিয়ে কিছু বলবেন না প্লিজ।
দামি ফুলদানি পাওয়ার লোভে পড়ে শিখা দেবী তখনকার মতো ব্যাপারটা চেপে যায়। আর পরের দিন সকালবেলা মেঘা সত্যি সত্যি তাদের বাড়ির অত্যন্ত দামি বিদেশি ফুলদানি শিখা দেবীর বাড়িতে দিয়ে আসে। কিন্তু সেদিন আর রাত্রিবেলা শিখা দেবী কিছুতেই মেঘাকে নিজের বাড়িতে ঢুকতে দেয় না। এতে করে মেঘা ভীষণই বিপদে পড়ে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর মেঘা তাদের অন্য এক প্রতিবেশী রোহিত নামক এক ছেলের বাড়িতে চলে যায়। কিন্তু রোহিত সেই বাড়িতে সম্পূর্ণ একা থাকে। ও রোহিত দা, তুমি একটু তোমার টিভিতে আমাকে ফুটবল খেলা দেখতে দেবে গো? দেখো না, আমাকে কেউ ফুটবল খেলা দেখতে দিচ্ছে না। তুমি যদি আমাকে আজকে ফুটবল খেলা দেখতে দাও তাহলে কালকে আমি তোমাকে মাটন কষা রান্না করে খাওয়াবো। মাটন কষা খাওয়ার লোভে পড়ে রোহিত তখনই রাজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বৌদি, চলে এসো। এমনিও আমি একা একা খেলা দেখতে গিয়ে খুব বোর হচ্ছিলাম। ভালো হয়েছে তুমি এসেছো, চলো দুজন মিলে খেলা দেখি। এই শুনে মেঘা তখনই রোহিতের বাড়িতে খেলা দেখতে ঢুকে পড়ে। কিন্তু ভোরবেলা মেঘা যখন রোহিতের বাড়ি থেকে বেরোয় তখনই পাড়া প্রতিবেশী তাকে দেখে ফেলে। তারা মেঘার মতো একজন বিবাহিত মেয়েকে অন্য একজন পরপুরুষের বাড়ি থেকে বেরোতে দেখে মেঘার নামে ইচ্ছাকৃতভাবে অপবাদ চাপাতে শুরু করে। এই কে কোথায় আছো? শিগগিরই এসো। দেখো দেখো, শান্তনার বৌমা কি কাণ্ড ঘটিয়েছে দেখো। সারা রাত ধরে পরপুরুষের বাড়িতে রাত কাটিয়েছে। এখন চুপি চুপি ভোরবেলায় এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমি দেখে ফেলেছি। ছি 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 ছি, তুমি তলে তলে এসব করে বেড়াচ্ছ। এমন কথা শুনে মেঘা খুবই ভয় পেয়ে যায়। ধীরে ধীরে পাড়ার সমস্ত লোকজন সেখানে জড়ো হয়ে আসে আর সবাই মিলে মেঘা এবং রোহিতকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আপনারা ভুল ভাবছেন, আমি শুধু রোহিতার বাড়িতে ফুটবল খেলায় দেখতে এসেছিলাম। আমরা দুজন মিলে কালকে ফুটবল খেলা দেখেছি, এছাড়া আর কিছুই নয়। আপনারা বিশ্বাস করুন, এছাড়া আমি আর কোনো দোষ করিনি। কেউ মেঘার কথা শুনতেই চায় না। সবাই মিলে মেঘাকে আজে বাজে কথা বলতেই থাকে। এতে করে মেঘা শ্বশুরবাড়ির লোকজন খুবই অসম্মানিত হয়। ছি মেঘা, শেষ পর্যন্ত ফুটবল খেলা দেখার জন্য এতটা পাগলামি করবে আমরা তো ভাবতেই পারিনি। তোমার উপর আমাদের বিশ্বাস ছিল। আমরা জানি তুমি ফুটবল খেলা দেখার জন্য কতটা পাগল, কিন্তু পাড়ার লোকের মুখ তুমি কিভাবে বন্ধ করবে? তুমি রোহিতের বাড়িতে একা একা খেলা দেখতে যাওয়ার আগে একবারও ভাবলে না যে এরকম রাত্রেবেলা পরপুরুষের বাড়িতে যাওয়া উচিত না? রোহিত যদি ওর ফ্যামিলির সঙ্গে থাকতো তা না হলে ব্যাপারটা আলাদা হতো, কিন্তু রোহিত তো বাড়িতে সম্পূর্ণ একা থাকে। আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি সবাই মিলে এভাবে আমাকে ফাঁসিয়ে দেবে। আমি আর কখনো কারোর বাড়িতে ফুটবল খেলা দেখতে যাব না। কারণ যাই হোক না কেন, আমি নিজের উপর কোনো মিথ্যা অপবাদ মেনে নিতে পারবো না। সেদিন থেকে মেঘা আর কিছুতেই কোনো প্রতিবেশীর বাড়িতে ফুটবল খেলা দেখতে যাবে না বলে ঠিক করে। কিন্তু দু একদিন খেলা দেখতে না পারার জন্য মেঘা খুব মন খারাপ করে থাকে, যা দেখে রমেশ বাধ্য হয়ে নিজের বাড়িতে টিভিতে রিচার্জ করে। তাই মেঘা খুব খুশি হয়। এখন মেঘা নিজের বাড়িতে বসেই ফুটবল খেলা দেখে, কিন্তু সে কোনো রকম ভাবে তার পরিবারকে বিরক্ত করে না। হ্যাঁ রে বাবা, তাপস তুই একা একা আসছিস যে? বৌমা কি তোর সঙ্গে যায়নি তাহলে? তোমার বৌমা আমার সঙ্গে যাবে? ইম্পসিবল। এটা তুমি ভাবলে কি করে? সেদিনের কথা ভুলে গেছো নাকি মা? আমার সঙ্গে বাইকে করেও সকাল সকাল কোথাও যায় না। সকাল হলেই ওর আগে পায়ে হেঁটে জগিং করা দরকার, তারপর বাকি কাজ। তুমি সকাল সকাল আমাকে হাসালে মা। দেখ বাবা, হাসিস না। আমি সকাল থেকেই বৌমাকে খুঁজে পাচ্ছি না, তাই তোকে বলছি। এখন তো আমার চিন্তা হচ্ছে, আমি কি করি বলতো? কি তুমি সত্যি বলছো নাকি? তাহলে দাঁড়াও, আমি পুলিশকে একটা কল করি। আর শোনো, দীপিকার মাকে খবরটা দিয়েছো তো, নাকি এটাও আমাকে করতে হবে? ধুর বাবা, এ যেন জ্বালা। কই ফোনটা আমাকে দাও দেখি। এভাবেই সেদিন সকালবেলা তাপস ও তার মা মোহনা দেবী দীপিকাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। এটা ছিল পলাশপুরের ঘটনা, যেখানে তাপস তার মা মোহনা দেবী এবং তার স্ত্রী দীপিকাকে নিয়ে থাকত। কয়েক মাস আগেই মোহনা দেবী তাপসকে জোর করে তার বান্ধবীর মেয়ে দীপিকার সঙ্গে বিয়ে দিয়েছিল। দীপিকাকে নিয়ে তাপসের কোনো সমস্যা না হলেও দীপিকার তাপসকে নিয়ে নানান রকমের সমস্যা ছিল, কারণ তাপসকে দীপিকার একটুও পছন্দ হতো না। তাই দীপিকা এই ব্যাপারে আগেও অনেকবার আপত্তি করেছিল, কিন্তু তবুও সে তার মায়ের চাপে পড়ে সংসার করতে বাধ্য হয়েছিল। দাঁড়াও দাঁড়াও, বলছি কি তোমার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা হয়নি তো? দেখো আবার কোথায় কি বলে রাখবে, শেষে কিন্তু আমাদেরই দোষ হয়ে যাবে।
আরে বাবা, তুই আমার কথা বিশ্বাস কর, আমি আজ বৌমাকে কিছুই বলিনি। আমি তো একটু আগেই ঘুম থেকে উঠলাম। তারা দুজনেই কথা বলছিল, ঠিক তখনই দীপিকা হাতে করে একটি দুধের প্যাকেট নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে তাপস বলে, এই তো এখানে দীপিকা, আর তুমি বৌমানেই করে ঢোল পেটাচ্ছ। হ্যাঁ, তা এসেছে আমিও দেখছি, কিন্তু এতক্ষণ কোথায় ছিল একবারও তো জিজ্ঞাসা করলি না ওকে? বাড়ির বউ এরকম ঘন্টার পর ঘন্টা উদাও হয়ে গেলে লোকে তো চিন্তা করবেই, তাই না? শাশুড়ি মা, আপনি শুধু শুধু কেন চিন্তা করছেন? আমি দুধ নিতে গিয়েছিলাম। আর তাপস, তুমি তো জানোই দুধের দোকানে কত লম্বা লাইন থাকে। আচ্ছা, আমি এবার ঘরে যাই, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। এই বলে দীপিকা ঘরে চলে যায়। মোহনা দেবী দীপিকার এরকম ব্যবহার দেখে যেন আকাশ থেকে পড়েছিল। তাপস, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। দীপিকা তো আমাকে আন্টি আন্টি বলে ডাকতো, আজকে হঠাৎ শাশুড়ি মা বলে ডাকলো কেন? আর যে মেয়ে কোনোদিন সকালবেলা ঘুম থেকে ওঠে না, কোনোদিন বাজারে যায় না, সে কিনা আজকে দুধ কিনতে গেল আর এত মিষ্টি ভাবে কথা বললো। বৌমা হঠাৎ করে এত পাল্টে গেল কেন? যাক, পাল্টে গেলে হয়তো ভালোই হবে, আমার জীবনটাও পাল্টে যাবে। আমার কি মনে হয় জানো, দীপিকা আমাদের বাড়িতে থাকতে থাকতে অনেকটাই পাল্টে গেছে, ও আর আগের মতো নেই। মোহনা দেবী তখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল, কারণ আজকে দিনটা বাদে প্রায় প্রতিদিনই তার সঙ্গে দীপিকার তুমুল ঝামেলা হয়ে আসছে। মোহনা দেবী প্রথম থেকেই দীপিকাকে পছন্দ করত না, কারণ দীপিকার কথাবার্তা চালচলন একেবারেই আলাদা ছিল। দীপিকা অনেক বড়লোক বাড়ির মেয়ে ছিল এবং তার স্বভাব ও আচার ব্যবহার খুবই খারাপ ছিল। কয়েক মাস আগের ঘটনা। একদিন রাতে মোহনা দেবীর ঘুম আসছিল না। দূর বাবা, আজকে ঘুমই আসছে না। এদিকে চোখ জ্বালা করছে আর এদিকে গান বাজনার আওয়াজ যেন মাথায় ভো ভো করছে। এই মেয়েটা কি পেয়েছে তা কি জানি, রোজ রাতে এত জোরে জোরে গান বাজায়। বড় লোকের মেয়ে বলে কি যা ইচ্ছা তাই করবে? দেখছি ওর গান বাজনা আজকে আমি বের করছি। এই বলে মোহনা দেবী দীপিকার ঘরের দিকে এগোতে থাকে। মোহনা দেবী দীপিকার ঘরে গিয়ে জোরে জোরে চেঁচাতে শুরু করে, কিন্তু দীপিকা তখনও গানের তালে নাচতে ব্যস্ত ছিল। তখন মোহনা দেবী গানটি বন্ধ করে দিয়ে বলে, আহ, কি হলোটা কি? এসে গানটা অফ করে দিলেন কেন? আপনার কি গানটা পছন্দ হয়নি? তাহলে কি অন্য কোনো গান শুনবেন? আপনারা তো আমাকে নাইট ক্লাব কিংবা বাড়ি কখনোই যেতে দেবেন না, কারণ আপনাদের মান সম্মানে বাঁধবে। তাই তো আমি নিজের ঘরেই এসব করেছি। এবার আপনিই দেখুন, আমাকে নাইট ক্লাব বারে যেতে দেবেন নাকি ঘরেই এসব করতে দেবেন? আচ্ছা বাদ দিন, আমার সঙ্গে এই নিন, এক প্যাক মারুন আর নাচুন তো কোমর দুলিয়ে। ছি ছি, এর মতো অভদ্র মেয়ের সঙ্গে মুখ লাগা মানেই অন্যায় করা। কোন জন্মের পাপ করেছিলাম যে এর মতো বৌমা পেয়েছি? না, আমার নাচের কোনো দরকার নেই, তুমি ধেই ধেই করে নাচো। আর হ্যাঁ, নাচা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি শুয়ে পড়বে, কাল সকালে আবার বাড়ির কাজকর্ম আছে। এই বলে মোহনা দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই প্রতিদিনই মোহনা দেবী দীপিকাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করত, কিন্তু দীপিকা যেন তার কোনো কথাই গুরুত্ব দিত না। সে তার নিজের মত অনুযায়ী চলত। আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তাপস দীপিকাকে বাড়িতে একা দেখতে পেয়ে বলে, শুনছো দীপিকা, আমি না কদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তোমার পছন্দ হবে কিনা সেই ভয়ে বলতে পারছি না। পছন্দ তো এই বাড়িতে আমার কোনো কিছুই হয় না, কিন্তু ম্যানেজ তো করে নিতেই হয়, তাই না? তা এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে ডাইরেক্ট বলতে পারো তো। না মানে, আমি কোম্পানি থেকে 2টো সিনেমার টিকিট ফ্রি পেয়েছি, তাই আমি ভাবছিলাম কি আমরা দুজনে সিনেমা দেখে এলে হয় না? তারা দুজনে কথা বলছিল, ঠিক তখনই সেখানে মোহনা দেবী চলে আসে এবং সেই সিনেমা দেখতে যাওয়ার কথা শুনতে পেয়ে যায়। সিনেমা দেখতে যাওয়ার কথা শুনতে পেয়ে সে বলে, না না, এরকম হুটহাট করে এখানে ওখানে গেলে হবে না। আজকে আমিও বাড়িতে থাকবো না, সল্টলেকে তোর মাসির বাড়িতে যাব। হ্যাঁ আন্টি, তাহলে এক কাজ করুন না, আপনি বরং তাপসের সঙ্গে গিয়ে সিনেমা দেখে আসুন, কারণ সিনেমা হলটা সল্টলেকে মাসির বাড়ির পাশেই। আর এমনিতেও আমার মা আমাকে অনেক বড় বড় নামি দামি সিনেমা হলে সিনেমা দেখিয়েছে, আপনার ছেলে আপনাকে কখনোই দেখায়নি। আপনি গিয়ে ভালো করে সিনেমাটা দেখে আসুন। যান যান, যত সব। দেখো দীপিকা, তোমাকে কিছু বলা হয় না মানে এই নয় যে তুমি যা ইচ্ছা তাই বলবে।
সব কিছুরই একটা সীমা আছে। তুমি বড় লোকের মেয়ে বলে তার মানে এই নয় যে তুমি বড়দের সম্মানও করতে ভুলে যাবে। এতে সম্মান অপমানের কি এলো? যখন নিজেও যাবে না তাহলে বৌমা সিনেমা দেখতে যাওয়া নিয়ে এত সমস্যা কিসের? এবার আমি কিছু বললেই আমার দোষ হয়ে যাবে। আমারই ভুল যে আমি তোমাদের সঙ্গে সংসার করছি। যত সব চিপ মাইন্ডের লোকজন। দীপিকা এরকমই ছিল। সে কাউকেই ভয় পেত না, সে তার শাশুড়ি হোক কিংবা তার স্বামী। আর ছোটবেলা থেকে ধনী পরিবারে বিভিন্ন শখ মিটিয়ে বড় হওয়ার ফলে তার এখানে থাকাটাও যেন বিরক্তিকর হয়ে উঠেছিল। একদিন দীপিকা তার বেস্ট ফ্রেন্ড কাজলের সঙ্গে দেখা করতে যায়। তারা দুজনেই একটি কফি শপে দেখা করে। আর তাহলে বল, শ্বশুরবাড়ির লোকজনকে কেমন লাগছে? মানে ওখানে কেমন দিন কাটাচ্ছিস? আর নাইট ক্লাবেও আসছিস না, পার্টি অ্যাটেন্ড করছিস না। বিয়ের পর তো দেখছি তুই সংসারী মেয়ে হয়ে গেলি। সংসারী মাই ফুট, ওখানে তো কয়েদির মতো জেলখানায় দিন কাটাতে হচ্ছে। সালা সব কিছুতেই ওদের প্রবলেম। ওই জন্যই বলে স্ট্যাটাস ম্যাচ না করলে এরকমই হয়। এই শোন না, এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে বল না। ও তাহলে এখন বুঝতে পেরেছিস? আমি তো আগেই বলেছিলাম যে বিয়েটা করিস না। তুই তো মা ভক্তি দেখাতে গেলি। আরে না রে, আমার মাকে আমি খুব ভালোবাসি। মা আমাকে বলেছিল এই বিয়েটা আমি না করলে মা গলায় দড়ি দেবে। আর এখন আবার বলছে যে ওর সঙ্গে সংসার না করলে মা বিষ খাবে। তাই আমি তাপসকে ডিভোর্সও দিতে পারছি না, জানিস? সব আমার মায়ের জন্য হচ্ছে। প্লিজ আমাকে তুই বাঁচা। আমি ওখানে থাকতে পারছি না আর। আমি ব্যাচেলার লাইফটা ফিরে পেতে চাই। এটা শুনে কাজল একটু চিন্তিত হয়ে পড়ে এবং সে বেশ কিছুক্ষণ পর বলে, উপায় তো আছে, কিন্তু অনেক টাকা খরচ হবে। আর এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমার চেনা একটা মেয়ে আছে, ওই মেয়েটা টাকার জন্য সবকিছুই করতে পারে। হাইট ফিগার তোর মতোই, শুধু মুখটা আলাদা। ওর প্রচুর টাকার দরকার এখন। তুই যদি প্লাস্টিক সার্জারি করে ওকে নকল দীপিকা সাজিয়ে তোর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে পারিস, ও খুব ভালো অ্যাক্টিংও করতে পারে। তাহলে কয়েক বছরের জন্য তো সংসার জীবন থেকে ছুটি। এই না না, বেশি দিন নয়, ওই ধর 2 বছরের জন্য হলেই হবে। ললিতার মুখে প্লাস্টিক সার্জারি করার পর তাকে একদম দীপিকার মতোই লাগছিল। দীপিকা তার প্ল্যান মাফিক ললিতাকে সবকিছু বুঝিয়ে তার জায়গায় নিজের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু প্রথম দিনই নকল দীপিকাকে দেখে মোহনা দেবীর সন্দেহ হয়েছিল। কি জানি বাবা, যাক পাল্টে গেলে তো ভালোই হবে, আমার জীবনটা শান্তি পাবে। ওরে বাবা রে বাবা, কি চাপে ছিলাম। যাক, ধরতে তো পারিনি। আর হ্যাঁ, দেখে মনে হচ্ছিল বুড়িটা খুব চালাক। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না কিছুতেই, এত ভালো সংসার ছেড়ে দীপিকা এরকম করছে কেন? যাই হোক বাবা, আমার তো টাকা পেলেই হবে। এদিকে মেয়েটির নতুন সংসারে এসে এক চিন্তায় ছিল। অন্যদিকে দীপিকা একটি সুন্দর হোটেল ভাড়া করে সেখানে তার বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করে এবং বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করে দিন কাটাচ্ছিল। এমনই একদিন দীপিকার মা মালা দেবী তাকে একটি পার্টিতে দেখে ফেলে। মালা দেবী খুব রেগে যায়। এ কি, দীপিকা এখানে কিভাবে এলো? মেয়েটাকে এত ভালো পরিবারে বিয়ে দিলাম, ভাবলাম মেয়েটা শুধরে যাবে, কিন্তু এ তো দেখছি এখনো একই রকম আছে। তাপসের সঙ্গে কথা বলতে হবে আমাকে। এই বলে মালা দেবী দীপিকার শ্বশুর বাড়িতে আসে এবং সেখানে অন্য আর এক দীপিকাকে দেখে সে চমকে ওঠে। নকল দীপিকা তাকে বাড়ির মধ্যে হুট করে চলে আসতে দেখে বলে, এই যে, কে আপনি? কাকে চাই? এভাবে বাড়ির মধ্যে ঢুকে এলেন যে? আমি ঠিক বুঝেছি। এই মেয়ে, তুমি কে? আর আমার মেয়ের শ্বশুর বাড়ি এসে কি করছো? আমার মেয়েকে তো আমি একটু আগে পার্টিতে দেখলাম। কি বলছেন কি? তাহলে এটা আমার বৌমা নয়? আমার বৌমা বদল হয়ে গেছে? এই তাপস, এদিকে আয়। আমি না তোকে আগেই বলেছিলাম, একে দেখে আমার সন্দেহ হচ্ছে। দেখ, এটাই সত্যি হলো। এ দীপিকা নয়, এ তো দীপিকার মতো দেখতে অন্য কেউ। সকলের চাপে ললিতা শেষ পর্যন্ত সত্যিটা বলতে বাধ্য হয়। তারা তখন দীপিকার কাছে যায় এবং তাপস তাকে একটা জোরে চড় মারে। দীপিকা কত বড় ভুল করেছে সেটাও তাকে বোঝানোর চেষ্টা করে। মালা দেবীও তাকে অনেক ছোট বড় কথা বলতে থাকে। সকলের কথা শুনে দীপিকা তার নিজের ভুল বুঝতে পারে এবং সে তাদের সকলের কাছ থেকেই তার ভুলের জন্য ক্ষমা চায়। সকলেই তাকে ক্ষমা করে দেয়।
দীপিকা আবারও তাপসের বাড়িতে ফিরে আসে এবং সে সকলকে মানিয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।